ভিডিওটি যখন প্লে করেছেন তাহলে কষ্ট করে পুরো ভিডিওটি দেখে যান। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আমি বাজার থেকে গিফট কিনে বাসায় ফিরে দেখি আমার সম্মানিত স্বামী অফিস থেকে বাসায় ফিরে এসেছে। একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। দরজা খুলেই তার দুটি চোখ অটোমেটিক বড় হয়ে গেল। হবে নাই বা কেন? এমন একটা গিফট এনেছি যেটা লুকিয়ে রাখার মতো নয়। সে বিস্ময়কর স্বরে বলল, নুসরাতের মা, তুমি এসব কি এনেছো? কেন? এর আগে এটা হাটে বাজারে এমনকি মানুষের বাসায় দেখোনি নাকি? দেখেছি, বাট তুমি এটা কেন কিনেছো? তোমার জন্য। আমার জন্য? মানে? মানে আমাদের বিবাহ বার্ষিকীর গিফট এটা। এমন গিফট আগে কেউ কখনো তার সদ্য নতুন বরকে দিয়েছে বলে তো মনে হয় না। কেউ দেয়নি, আমি দেব। তোমার আপত্তি আছে? একটু একটু আছে আর কি। কেন? এত বড় গিফট যদি নেই তাহলে তো আমি তোমাকে ভুলে যাব নুসরাতের মা। সেটাই তো আমি চাই। মানে? আমি চাই তুমি আমাকে ভালো না বেসে এই গিফটটাকে ভালোবাসো। না, এটা হবে না। হবে না মানে? হইয়েই ছাড়বো। জোর করে দেবে নাকি? অফকোর্স। প্লিজ নুসরাতের মা, এটা করো না। তুমি আমার কথা রাখো নাই, তাই এটাই তার পানিশমেন্ট। কোন কথাটা রাখিনি? কথা ছিল বিয়ের পর তোমার বুকটা হবে আমার মাথার বালিশ, কিন্তু সেটা তো হয়নি। বরং তুমি আমাকে কোলবালিশ বানিয়ে ফেলছো। সো আমি তোমার জন্য কোলবালিশ কিনে এনেছি। আসলে ঘুমিয়ে গেলে আমি বেহুশ থাকি নুসরাতের মা। তাই বলে আমার বেহুশ অবস্থার অপরাধের শাস্তি তুমি হুঁশ থাকা অবস্থায় দিবা? এটা কিন্তু এক প্রকার অবিচার হলো। হুশ বেহুশ বুঝি না। তোমার জন্য আমি 365 প্লাস 365 সমান 730 দিন ঘুমাতে পারি নাই। তাই শাস্তি তোমাকে দিয়েই ছাড়বো। বাহ, কি চমৎকার! এত বছর ধরে শুনেছি তুমি অঙ্ক পারো না, আজ দেখছি দারুণ নির্ভুল যোগ করে ফেললে। জটিল অঙ্ক পারি না তাই বলে কি যোগ বিয়োগ গুণ ভাগছে পারি না? এটা কবে বললাম? সব কি বলতে হয় ম্যাডাম? কিছু কথা বুঝে নিতে হয়। এত কিছু বোঝো আর 730 দিন আমার যে ঘুম ভালো হয়নি সেটা বুঝতে পারো না? এত বাহানা করে কোনো লাভ হবে না। জানি লাভ হবে না, কিন্তু মাথার বালিশটা কার জন্য এনেছো গো? ওটা আমার জন্য। আমার কথা শুনে সে এমন একটা হাসি দিল যেন আমি হাস্যকর কিছু করেছি। রাগে আমার শরীর আগুন ধরে গেল। আমার হাবভাব দেখে ওর হাস্যোজ্জ্বল মুখটা ধপ করে বন্ধ হয়ে গেল। তারপর সে ভয়ে ভয়ে ফিসফিস করে সামান্য জোরে বলল, জানো নুসরাতের মা, এর আগে কখনো কাউকে দেখিনি যে কেউ তার নিজের বিবাহ বার্ষিকীর গিফট নিজেই কিনে। কথাটা বলেই সে বাথরুমে ঢুকে গেল। বুঝলাম সে পালালো। আমাদের বেডে একটাই বালিশ, আর সেটা তানভীরের মাথার নিচে থাকে। আর আমি তানভীরের বুকে মাথা রেখে ঘুমাই। সকালে জেগে দেখি আমার মাথার নিচে কিছুই নেই, বরং আমি কোলবালিশ হয়ে আছি। অতপর সেদিনের পর থেকে রোজ আমার আর একটা বাড়তি কাজ যোগ হলো। সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্লোর থেকে কোলবালিশ কুড়ানো। আমি বুঝি না রোজ সকালে কোলবালিশটা কি করে মেঝেতে পড়ে যায়। কোলবালিশটা কেনার পর থেকে রাতে আমার একদম ঘুম হয় না। তানভীর যতবার জেগে যায় ঠিক ততবার আমার মাথা টেনে তার বুকের উপর রাখে, আর তখনই আমার ঘুম ভেঙে যায়। হে আল্লাহ, এই পাগলটাকে তুমি সুস্থ করে দাও। 2 বছর আগে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। তার আগে আমাদের বছরখানেকের প্রেম ছিল। আমরা অন্যদের মতো খুব বেশি চ্যাটিং করতাম না, তবে আমরা ফোনে প্রচুর কথা বলতাম। প্রায় সারা রাত ফোনে কথা বলতাম। সেই সময়েই আমাদের বিয়ের পরের সব প্ল্যান করা হয়ে গিয়েছিল। এমনকি ফ্যামিলি প্ল্যানিংও করা হয়ে গিয়েছিল। আমরা কয়টা ছেলে মেয়ে নিব সেই বিতর্কে আমি ওর কাছে হেরে গিয়েছিলাম। শেষমেশ ওর কাছে বিতর্কে হেরে গিয়ে আমি ওর ইচ্ছেকেই মেনে নিয়েছি। শুধু ইচ্ছে বলে ভুল হবে, ওটা ছিল ওর শর্তগুলোর মধ্যে প্রধান শর্ত।
শর্তটা হলো আমি কখনো বেবি নিতে পারবো না। এত বড় একটা কঠোর শর্ত পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে দিয়েছে কি না আমার জানা নেই। এই শর্তটার পেছনে তার উল্লেখযোগ্য কারণ হলো আমি যদি মরে যাই। এই ব্যাপারে কোনোভাবেই তাকে কিচ্ছু বোঝাতে পারিনি আমি। সবাই ভাবছেন তাহলে আমি নুসরাতের মা কী করে হলাম, তাই না? বিয়ের আগে থেকে সে আমাকে নুসরাতের মম বলতো, আর আমি তাকে নুসরাতের বাপি বলতাম। অথচ নুসরাতই কখনো পৃথিবীতে এলো না। আমার সারা দিনের একাকিত্বের কষ্ট ভুলিয়ে রাখতে সে প্রচুর বই কিনে আনে, আর নতুন নতুন মুভি, নাটক ইত্যাদি দেখে আমার দিন কাটে। তানভীর মূলত খুব রাগী টাইপের, কিন্তু সে কখনোই আমাকে রাগ দেখায় না। কিন্তু সে তার শর্তগুলোর প্রতি অনেক কঠোর। তাছাড়া আমার হিজাব ছাড়া বাহিরে যাওয়া যাবে না, এটা ছিল তার দ্বিতীয় শর্ত। আমি অবশ্য কখনোই তার শর্তগুলো ভাঙিনি, কিন্তু আমার শর্তগুলোই ধীরে ধীরে মরিচা পড়ে গেছে। আমার শর্তগুলো হলো সারা জীবন তাকে আমার প্রেমিক হয়েই থাকতে হবে। তাই সে রোজ গভীর রাতে আমাকে ফোন করে, তারপর আমি পাশের রুমে চলে যাই। অতঃপর আমরা ফোনে প্রেমিক প্রেমিকার মতো কথা বলি, আর পরের দিন কী কী বাজার লাগবে সেটাও ফোনেই সেরে ফেলি। আমরা বিয়ের পর ফোনে কী কী কথা বলি জানেন? তাহলে শোনেন। নুসরাতের মা, আজ তুমি গোসল করে ভালো করে চুল মুছোনি। আমি স্পষ্ট দেখেছি তোমার চুল দিয়ে বৃষ্টির মতো ঝরঝর করে পানি পড়েছে। এজন্যই তোমার সারা বছর সর্দি লেগেই থাকে। তুমি লুঙ্গি ঠিকঠাক পরতে পারো না, তাহলে লুঙ্গি পরো কেন নুসরাতের বাবা? তোমাকে না বলেছি যে তুমি কাপড় কাচবা না? আমি অফিস থেকে এসে কাচবো, তবু তুমি কাপড় কেচেছো কেন? আমার একটা কথাও তুমি শোনো না। তোমাকে সকালবেলায় ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে যাই। এমন ভাল্লুক স্টাইলে তুমি ঘুমাও যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমাকে ডাকতে হয়। এত ঘুম কই পাও তুমি? আমার সাথে তুমিও একটু ভালুক স্টাইলে ঘুমালেই তো পারো। আমি যদি তোমার মতো ঘুমাই তাহলে তোমার বস খুশি হয়ে বলবে, তানভীর সাহেব আপনাকে আর কষ্ট করে অফিসে আসতে হবে না। তোমাকে বলেছি ছাদে কাপড় মেলতে যাবা না, কারণ পাশে ছাদে একটা লুচু বসে থাকে। ওই লুচুর কি কোনো কাজকর্ম নেই নাকি? তো আমি কি করব? আমি তো আর ওই লোককে ছাদে বসে থাকতে অনুরোধ করিনি। ঘরে সুন্দরী বউ রেখে কত টেনশনে যে অফিস করি সেটা শুধু আমি বুঝি। ওমা, তাই নাকি? তো কাল থেকে অফিসে আমাকেও সাথে নিয়ে যেও। এই না না, আমার বসেরও চরিত্র ঠিক নেই। শোনো নুসরাতের বাবা, এইসব প্যাচাল বাদ দিয়ে কাল কি কি কাঁচা বাজার লাগবে সেটা শোনো। সকালে ঘুম থেকে উঠে এই ভিড় ঠেলে বাজার করতে জঘন্য লাগে নুসরাতের মা। তাহলে আমিই যাবো বাজার করতে। এই না না, মেয়েদের ওইসব বাজারে যেতে নেই। বলেছিলে বিয়ের পর সকালের ব্রেকফাস্ট নাকি তুমি বানাবে, অথচ তুমি সকালে দিব্যি ঘুমাও। খাবার পুড়ে যায় বলেই তো তুমি ব্রেকফাস্ট বানাতে বারণ করেছ। তুমি কি সেটা ভুলে গেছো নুসরাতের মা? যাই হোক, কাল কিন্তু মুভি দেখতে সিনেমা হলে নিয়ে যেতে হবে। ওকে, আই লাভ ইউ জান পাখি। আই লাভ ইউ টু প্রাণ পাখি। বিয়ের পর থেকেই আমরা এভাবেই ফোনে কথা বলি ঘন্টার পর ঘন্টা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিয়ের আগে যে ধরনের কথা হতো সেগুলো বিয়ের পর চেঞ্জ হয়ে গেছে। বছরখানেক আমাদের বিবাহিত প্রেম রেলগাড়ির মতোই চলছিল। আমি পাশের রুমে শুয়ে থেকে ওর সাথে ফোনে কথা বলতাম, আর একটু পর পর উকি দিয়ে দেখতাম সে কোন ভঙ্গিমায় কথা বলছে। মানে বিয়ের আগে কী ধরনের ভঙ্গিমায় থাকতো সেটাই বোঝার চেষ্টা করছিলাম। অতপর একদিন উকি দিতে গিয়ে ওর মাথার সাথে এত জোরে ঢিপ খেয়েছিলাম যে দুজনেই পড়ে গিয়েছিলাম। তারপর 3 দিন মাথায় ব্যথা হয়েছিল। আমার বরটাকে যতটা বোকাশোকা ভাবি সে আসলে ততটা বোকা নয়। খুব কৌশলে সে আমাকে তার আয়ত্তে রাখে। অফিস যাবার সময় আমাকে ওয়াদা করায় যেন আমি ছাদে গিয়ে বৃষ্টিতে না ভিজি, কিন্তু আমি বর্ষাকালে ওর ওয়াদা ভেঙে বৃষ্টিতে ভিজি। ওর ওয়াদা করানোর কারণ হলো, প্রথমত বৃষ্টির পানিতে আমার অ্যালার্জি আছে, তাই বৃষ্টিতে ভিজলেই আমার হাঁচি সহ সর্দি শুরু হয়ে যায়। দ্বিতীয়ত পাশের বাসার ওই লুচু ভদ্রলোক কাজ নেই কাম নেই শুধু এদিকে দূরবীন ধরে রাখে, তবুও আমি মাঝে মাঝেই বৃষ্টিতে ভিজি। এরপর একদিন অফিস থেকে এসে তানভীর দেখলো যে আমি সর্দি আর হাঁচির মেলা বসিয়েছি। রাগে ওর সিংহের মতো অবস্থা দেখে আমি ঘুমের ভান করে থাকলাম।
সে আমার কপালে হাত দিয়ে দেখলো গায়ে জ্বরও আছে। অতপর সারা রাত তানভীর বউ সেবা করলো। আর পরের দিন অফিস যাবার সময় সদর দরজায় তালা মেরে রেখে গেল। পাক্কা 7 দিন সে আমাকে তালা বন্ধ করে রেখেছিল। আমিও কম চাই না। আমি জানালা দিয়ে কাপ বাড়িয়ে বৃষ্টির জল ধরে বালতি ভরতাম, তারপর গোসল করতাম। অবশেষে সেই সর্দি। এরপর একদিন সে অসময়ে বাসায় এসে সব দেখে ফেলেছিল আর বুঝেছিল যে আমাকে তালা বন্ধ করে রেখেও কোনো লাভ নেই। কি করব, অসুস্থ অবস্থায় ওর এক্সট্রা ভালোবাসার লোভ সামলাতে পারি না, তাই মাঝে মাঝে অসুখেও দাওয়াত করে আনি। এসব ব্যাপারে তানভীর কখনোই আমার সাথে ঝগড়া করে না। অনেক রাগী ছেলেটা, কিন্তু আমাকে ভীষণ ভয় পায়। অবশ্য এটা একটা ভালো দিক। স্বামীরা বউকে ভয় পাবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু সে ঝগড়াকে নয়, আমার নিরাপত্তাকে সে ভয় পায়। আমি ওর সাথে ঝগড়া করি না, কারণ নিরাপত্তা দিয়ে যদি শায়েস্তা করা যায় তাহলে খামোখা চেঁচামেচি করার কি দরকার। মানুষটা আমার খুব খেয়াল রাখে, আমার খুব কেয়ার করে। আমি ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে ওকে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে দিয়ে আনন্দ পাই। মানুষটা সে বিয়ের আগে থেকেই আমাকে হারানোর ভয়ে সব সময় আতঙ্কিত থাকতো। অবশেষে সেটা সত্যি হলো। হঠাৎ আমার পেট ব্যথা শুরু হলো। তানভীর অবশ্য জানতো যে আমি ভাজা পোড়া পছন্দ করি, তাই সেটা বন্ধ হয়ে গেল। তবুও পেট ব্যথা সারল না। অবশেষে ডাক্তার বাড়ি ছুটলাম। অনেক টেস্ট করার পর শুনলাম আমার তেমন কিছুই হয়নি। ওষুধ খেয়ে আমার পেট ব্যথা কমে গেলেও মাঝে মাঝে খুব পেট ব্যথা করে। তবুও তানভীরকে বলি না, কারণ তানভীর খুব টেনশন করে আমাকে নিয়ে। আমি অসুস্থ হবার পর থেকে সে কেমন যেন বদলে গেছে। সারাক্ষণ আমার খেয়াল রাখে এমনভাবে যেন আমি একটা বাচ্চা। আজ যে মানুষটাকে সারাদিন বলেও নামাজ পড়াতে পারিনি, সে কেমন জানি হুজুরের মতো নামাজি হয়ে গেল। অফিসের কাজে ওর মন নেই। বিয়ের প্রথম থেকে সে আমাকে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার এই পেট ব্যথার রোগটা হবার পর থেকে সে আরও বেশি সময় দেওয়া শুরু করেছে। আমাকে সময় মতো ঔষধ খাওয়ানো যেন তার গুরুত্বপূর্ণ ডিউটি। প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে চেক আপ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমি অবাক হয়েছিলাম যখন দেখলাম আমার টেস্টের রিপোর্টগুলো সে লুকিয়ে রাখে এবং অফিসে যাবার সময় সাথে করে নিয়ে যায়। ব্যাপারটাকে আমার বেশ সন্দেহজনক মনে হলো। তাই একদিন সে বাথরুমে গেলে আমি রিপোর্টগুলো দেখে ফেললাম। আমি রিপোর্ট দেখে হতভম্ব হয়ে গেলাম। আমার একটা ওভারিতে সিস্ট হয়ে ব্লক হয়ে আছে, আর একটা ওভারিতে অনেকগুলো টিউমার হয়েছে, আর তার মধ্যে একটা টিউমার ক্যান্সারের আকার ধারণ করতে চলেছে। ব্যাপারটা আমি তানভীরকে বুঝতে দিলাম না যে আমি সব জেনে গেছি। আমাদের বিয়েটা দুটি পরিবারের কেউ মেনে নেয়নি, তাই কোনো আত্মীয়দের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। একই বেচারা আমার টেনশনে কেমন যেন শুকিয়ে গেছে। আমি জেনে গেছি এটা জানলে সে দিনরাত আমার সামনেও ভ্যাভাও করে কাঁদবে। মরে যাব এটা মেনে নিতে পারলেও ওর কান্নাটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাদের দিনগুলো কেমন যেন বদলে গেছে। তানভীর আমাকে সব সময় খুশি রাখার অনেক চেষ্টা করে, আর আমিও খুশি থাকার ভান করি। তানভীর অভিনয় খুব কাঁচা। আমার টেস্টের রিপোর্ট পাবার পর থেকেই তার এই বদলে যাওয়াটা আমি খেয়াল করেছিলাম। এভাবে ভালোই চলছে দুটো মানুষের দিন রাত অভিনয়ের কার্যক্রম। একদিন হঠাৎ সে অফিস থেকে ফিরেই বলল, নুসরাতের মা, তোমার একটা ছোট্ট অপারেশন করাতে হবে। ভয় পেও না, আমি আছি তো সোনা। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম সারা পৃথিবীর ভয় ওর দুটি চোখ জুড়ে আছে, অথচ সে আমাকে সাহস দিচ্ছে। মানুষটা অভিনয়টাও ঠিকঠাক করতে পারে না। আমার ভয় তো একটাই, যে আমার কিছু হয়ে গেলে সে নিজেকে সামলে নিতে পারবে না। সুতরাং 1 সপ্তাহ পর অপারেশন করাতে গেলাম। অপারেশন থিয়েটারে ঢোকার আগে তানভীর আর নিজেকে সামলে রাখতে পারল না। ও এত কান্না শুরু করলো যে সারা হসপিটালের লোকজন ভিড় করে ওকে সান্ত্বনা দিতে শুরু করলো। আমি ওকে প্রমিস করলাম যে আমি ফিরে আসবই। এরপর অপারেশন থিয়েটারে ঢোকার পর নার্সকে বললাম তানভীরের দিকে লক্ষ্য রাখার জন্য, তার কাছে যেন কাউকে সর্বক্ষণ রাখা হয়। এরপর আমার অপারেশনটা সাকসেসফুল হলেও আমার জ্ঞান ফিরছিল না। অনেক ব্লাড দিতে হয়েছিল। অবশেষে 4 ঘন্টা পর আমার জ্ঞান আসে। এর মাঝে অনেক কিছুই ঘটে গিয়েছিল। জ্ঞান ফেরার পর জানতে পারলাম যে তানভীরকে নাকি কেউ কন্ট্রোল করতে পারছিল না। সে পাগলের মতো ছোটাছুটি করছিল।
তানভীরের অস্থিরতায় ওকে ঘুমের ইঞ্জেকশন আর স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। পরের দিন আমার কেবিনে যখন তানভীর ঢুকলো, তখন ওকে দেখে মনে হলো অনেক দামি একটা হারিয়ে যাওয়া সম্পদ সে ফিরে পেয়েছে। অবশেষে আমি সুস্থ হয়ে আমার সংসার নামক স্বর্গে ফিরলাম। আমার ওভারি কেটে ফেলার কারণে আমি নাকি আর কখনোই মা হতে পারবো না। এটা একটা নারীর জন্য বিশাল একটা কষ্টের গভীর ক্ষত। তানভীর আমার সেই অক্ষমতার কষ্টটা গভীরভাবে অনুভব করেছিল। যে মানুষটা আমার ভেতরটা দেখতে পায়, তার কাছে আমার লুকায়িত কিছুই নেই। এরপর আমাদের পঞ্চম বিবাহবার্ষিকীতে তানভীর আমাকে বিস্ময়কর একটা গিফট দিয়ে দিল। সে অনাথ আশ্রম থেকে একটা 5 মাসের মেয়ে বেবি এনে আমাকে গিফট করলো। একটা ছোট্ট শিশু কোলে নিয়ে এসে সে বলল, নুসরাতের মা, তোমার নুসরাতকে এনেছি। আমি মুগ্ধ নয়নে তানভীরের দিকে তাকিয়ে থেকে মনে মনে বললাম, তোমার মতো স্বামী যদি পৃথিবীর সব নারীর জীবনে থাকে, তবে চিরুনি তল্লাশি করেও একটাও দুঃখী নারী খুঁজে পাওয়া যাবে না। আজ নিজেই নিজেকে সেরা স্বামী প্রাপ্তির অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে। এরপর আমি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মাতৃ সুখ অনুভব করলাম, যে সুখটা ছিল তানভীরের দেওয়া সেরা উপহার। পৃথিবীর সেরা গিফট পেয়ে অবশেষে আমি মা হলাম, নুসরাতের মা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।